কাঠামো, যে শোষণমূলক কাঠামো, সেই কাঠামো রেখে আমরা একটা সুন্দর বাংলাদেশ করব, এটি বোধহয় আশা করা মানে বাস্তবসম্মত নয়। আপনারা দেখেছেন যে এই নির্বাচনে অতীতের নির্বাচনগুলোর মতোই, হ্যাঁ, এখানে ভোট দিতে পেরেছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে বাক্য বিনিময় চলছে এখনো, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। যে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় সেই নির্বাচনকে আমরা সুষ্ঠু বলবো কি করে? এই নির্বাচনে জনগণ ভোট দিতে পেরেছে, কিন্তু ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেছে কিনা সারা দেশে তো বটেই, ঢাকা শহরের কোন প্রার্থী কোন দলীয় প্রধান জয়ী হয়েছেন এবং তাদের জয় নিয়ে কিন্তু গুরুতর অভিযোগ উঠেছে যে এটি জয়ী প্রার্থীকে হারিয়ে দিয়ে বিজিত প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে, আমি মনে করি যে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে সুরাহা হওয়া উচিত। কারণ অতীতের নির্বাচনগুলোর কোনো অনিয়ম, দুর্নীতি বা জালিয়াতির বিচার হয়নি বলেই জুলাই অভ্যুত্থান হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর যে নির্বাচনটি হলো, সেই নির্বাচন নিয়েই কিন্তু একই অভিযোগ উঠেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যদি টাকার খেলা এবং পেশি শক্তি, নানা রকম এবং ধর্মের ব্যবহারটা প্রকটভাবে গত নির্বাচনে পেয়েছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় একটি ভালো নির্বাচন থেকে আমরা ভালো প্রতিনিধি আশা করি। আর যে প্রতিনিধিরা গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু এবং যারা যে নির্বাচন তাদেরই নির্বাচিত, যে নির্বাচনের মাধ্যমে তারাই নির্বাচিত হয়ে আসবেন, যারা গণতান্ত্রিক মত পোষণ করেন, অন্যের বিরোধী মতকেও সহ্য করেন। কিন্তু এবারের নির্বাচনে আপনি দেখবেন বিশেষ করে বিরোধী দল থেকে যারা এসেছেন, তারা তো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করেন কতটা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তারা নারীর নেতৃত্ব চান না। বাংলাদেশের সংবিধান বা যে কোনো সভ্য দুনিয়ায় যে নারী পুরুষের সমান অধিকার, সেটি তো নিশ্চিত হওয়া উচিত। এটা গণতন্ত্রের প্রথম শর্ত। কিন্তু তারা বলছেন নারী নেতৃত্ব তাদের কাছে গ্রহণযোগ্য না। এমনকি যে দলটি বিরোধী দল হিসেবে এসেছে জাতীয় সংসদে, সেই দলটির প্রধান বলেছেন যে তারা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোন নারী আসবে এটি তারা মেনে নিতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে তারা কোন নারী প্রার্থীকে মনোনয়ন দেননি। কারণ এ থেকেই বোঝা যায় যে তাদের রাষ্ট্র সংস্কারে তাদের মনোভাবটি বোঝা যায়। সুতরাং আমরা এই যে নির্বাচনে ডানপন্থার উত্থান ঘটে, যে নির্বাচনে ধর্মান্ধতাকে প্রশ্রয় দেওয়া হয়, যে নির্বাচন বহুমতকে খর্ব করে, বহুমতের অধিকার খর্ব করে, সেই নির্বাচন কতটা গণতান্ত্রিক, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ কতটা গণতান্ত্রিক হবে, কতটা বহুমতকে সেখানে প্রশ্রয় দেওয়া হবে, সেটি বন্ধু মঞ্জুরুল আলম বলেছেন যে গত 18 মার্চ যে অন্তর্বর্তী সরকার ছিল, তারা সংস্কারের নামে বড় আওয়াজ দিয়েছেন, কিন্তু প্রকৃত সংস্কার কিন্তু করেননি এবং করার তাদের হয়তো ইচ্ছাও ছিল না। এবং তারপরে তারা একটি নির্বাচন দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই। এই নির্বাচনের মাধ্যমে হয়তো আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করব। এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু তারা 100 দিনের কর্মসূচি এখনো ঘোষণা করেনি। তারা বলেছেন 180 দিনের, সম্ভবত 6 মাসের একটি কর্মসূচি ঘোষণা করার কথা আছে। ইতিমধ্যে যেসব কর্মসূচির কথা বলা হয়েছে সেটি যথেষ্ট, সেটি রাষ্ট্র সংস্কার বা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য যথেষ্ট বলে মনে করি না। ফ্যামিলি কার্ড এটি কিন্তু আগেও ছিল, স্মার্ট কার্ড বা অন্যান্য পরিবার কার্ড আগের সরকারের আমলেও ছিল। হ্যাঁ, আগের সরকারে যদি এই কার্ড নিয়ে দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতি যদি তারা রোধ করতে পারে সেটি ভালো। কিন্তু এই ফ্যামিলি কার্ড দিয়ে, মানে সাহায্য দিয়ে সহায়তা করে বা সামাজিক ভাতা দিয়ে, এবং আপনি জানেন যে একজন
বিধবা বা একজন বৃদ্ধ যে ভাতা পান তার পরিমাণ হচ্ছে মাসে 650 টাকা, বা এবং 650 টাকা দিয়ে যদি রাষ্ট্র মনে করে যে তারা গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রকে এগিয়ে নেবে, আর যদি ক্ষমতাসীন দল মনে করে সেটি বাস্তবতার সাথে কোনোভাবেই মিলে না। আমরা আশা করব যে প্রকৃত মানুষের কর্মসংস্থান কথাও রাজনৈতিক ক্ষমতাসীন দল বলেছেন, কিন্তু কর্মসংস্থান কিভাবে হবে, বিনিয়োগ কিভাবে হবে, বিনিয়োগের পরিবেশ তারা নিশ্চিত করবেন কিনা। ইতিমধ্যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে গত অন্তর্বর্তী সরকারের সময়ও সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি। সেই চাঁদাবাজি রোহিত হয়েছে এটি বলার কোনো সুযোগ নেই, এবং ভবিষ্যতে রোহিত হবে কিনা সেটি নির্ভর করবে সরকারের দৃষ্টিভঙ্গির উপর। সরকার তাদের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিতে পারবেন। আপনারা জানেন যে এই নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে ঠিক, কিন্তু তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। এই নির্বাচনে তাদের 70টি আসনে বিদ্রোহী প্রার্থী ছিল। এই বিদ্রোহী প্রার্থী থাকার কারণে তাদের অন্তত 50টি আসন তারা হারিয়েছে, আর ঢাকা 12 শহরে। যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো এই নির্বাচনের ফলাফল হয়তো অন্যরকম হতো, এবং সেই ফলাফল হয়তো সত্যি সত্যি আমরা গণতন্ত্রের অভিমুখে যাত্রাটা আমাদের মসৃণ হতো। কিন্তু আমরা যেভাবে চিন্তা করি, মানুষ যেভাবে প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণ হয় না। এবারে নির্বাচনেও হয়নি, এবং এবারে নির্বাচনে ডানপন্থার যে উত্থান হয়েছে এটি অস্বীকার করার সুযোগ নেই। আমরা শুধু সামনের পথে এগোতে চাই, রাষ্ট্র সংস্কারের কথা ভাবি, এবং প্রতিটি মানুষের মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে চাই। তাহলে আমাদের যারা এই মানুষের মানবিক মর্যাদা, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে মানবিক মর্যাদা প্রতিষ্ঠার বিরোধী শক্তি, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আর সংগ্রামী বন্ধুগণ, আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান শুনছেন, গণতন্ত্রের পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অপরিসীম। সেই প্রত্যাশার জন্য দেশের মানুষ অনেকদিন পরে ভোট দিয়েছেন। একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং একটা সরকার আমরা গঠন করেছি। সুতরাং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসুদের সংগ্রামী সাধারণ সম্পাদক